হে গাইস, আসসালামু আলাইকুম। ওহে মায়াবতী গল্পের পার্ট 6 নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। তন্নির জীবনটা হচ্ছে এই ভালো এই খারাপ এই ঘানটার মতো। খুব ছোটবেলায় মা মারা গেছে, তখন তন্নির 7 বছর বয়স হবে। এখনো ভালো মনে আছে সবকিছু। মা মারা যাওয়ার পর বছরখানিক মেয়েকে নিয়ে কাটিয়েছে তার মনে হয়েছে আবার বিয়ে করলে সে যদি মেয়েকে ভালো না বাসে। তন্নির মামা বাড়ি খুব বড়লোক, নামকরা পরিবার। তাদের একমাত্র বোন ছিল তন্নির মা। ভালোবেসে বিয়ে করেছিল তারা। সংসারের অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না কখনো, কিন্তু সবার কপালে ভালোবাসা সয় না। মা মারা যাওয়ার পর তন্নিকে তার মামা মামি নানা সবাই নেওয়ার জন্য অনেক জোর করেছে, তারেক দেয়নি। এই মেয়েটাই যেন তার প্রাণ। 1 বছর পরে যখন বুঝতে পারলো সে একা হাতে মেয়েকে সামলাতে পারছে না, সংসার চালানোর দায়িত্ব নেওয়া এবং সংসারের কাজ করা একা হাতে কখনোই সম্ভব না, তারপর ইতিকে ঘরে আনলো। বিয়ের আগে স্পষ্ট করে বলে দিয়েছে শুধু তার বউ নয়, তার মেয়ের মা হতে হবে। বিয়ের পর থেকে প্রতিনিয়ত তারেক তার স্ত্রীকে বুঝিয়েছে তন্নি তার জন্য কি। এত বছর ইতি কখনোই তারেকের সামনে তন্নির সাথে উঁচু গলায় কথা বলতে পারেনি, তার সাহসে কুলায়নি। তারেক যখন জানতে পারলো ইতি তন্নিকে একা রেখে বাবার বাড়ি এসেছে, অনেক রাগারাগি করেছে ইতির সাথে। ইতি সকাল সকাল ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। তন্নি বাড়ি আসার একটু পরই ইতি আসে। ইতির মেজাজ ভালো নেই, প্রচন্ড রেগে আছে, কারণ ইতি ফেরার সময় তার ভাইয়ের বউরা তাকে নানা রকম কথা বলেছে, তন্নির নামে বিষ ঢেলে দিয়েছে কানে। তন্নি খাটে বসে পড়ছিল, তখনই ইতি রুমে ঢুকে পড়ে। তন্নির বই তন্নির থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। এতেই সে শান্ত হয় না। তন্নির গালে পরপর দুটো চড় বসিয়ে দেয়, তারপর চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। খাটের পায়ের সাথে লেগে যায় তন্নির কপাল। মুহূর্তেই কপাল কেটে গড়গড় করে রক্ত পড়ে যায়। তন্নির মাথা ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ জিভ মেরে বসে থাকে। তার চারপাশ ঘুরছে। কুত্তার বাচ্চা, তোর জন্য আমার অসুস্থ মাকে রেখে আসতে হয়। তুই মরতে পারিস না? তুই মরলে তো আমার ঝামেলা কমে। ঘাড়ের উপর পা দিয়ে বসে আছিস। তোর বাবা আমাকে দাসী পেয়েছে। ইতি বকতে থাকে তন্নিকে। তন্নি হাঁটু বাজ করে বসে কাঁদতে থাকে। দু গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে, কপাল থেকে রক্ত পড়ছে। সর তুই আমার চোখের সামনে থেকে। তোকে মেরে পুঁতে দিতে পারলে আমার জ্বালা জুড়াবে, বলেই আবার মারতে যায় তন্নিকে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে বাবার নাম জলজল করছে। ইতি জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে তন্নির হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। টেবিলে রাখা পানির গ্লাস থেকে ডকডক করে পুরো গ্লাসের পানি শেষ করে, তারপর লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করে। তবুও ঠোঁট কেঁপে উঠছে, চোখের পানিগুলো উপচে পড়ছে। বাপের কাছে নালিশ দিলে তোকে শেষ করে দিব আমি, আঙুল তুলে শাসিয়ে বলে ইতি। তন্নি কল রিসিভ করে। বাবা কেমন আছো? ঠোঁট কামড়ে কান্না আটকে বলে তন্নি। এই তো মা, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার সোনা মা কেমন আছে? আমিও ভালো আছি মা, টাকা পাঠাচ্ছি, তোমার যা যা লাগবে কিনে ফেলো। যত টাকা লাগবে এখন আমি দিব, তোমার যা খুশি করবা। প্রাইভেট শুরু করে দাও। বাবা। মারে, তোমাকে অনেক বড় হতে হবে, বাবার কষ্টের দাম রাখতে হবে তোমায়। আমি তোমার পরিচয় বাঁচতে চাই। ইনশাল্লাহ বাবা, তোমার স্বপ্ন আমি পূরণ করব। এখন নাও, মায়ের সাথে কথা বলো, আমি কলেজ যাচ্ছি বলে ইতির কাছে ফোনটা দিয়ে দেয়। তারপর মুখ আটকে দৌড়ে রুম থেকে চলে যায়। কান্না আটকাতে পারছে না সে। অনেকক্ষণ কলপারে বসে কান্না করে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে, কপালে রক্ত জমাট বেঁধে গেছে। এভাবে বাড়ি থাকলে কখনোই কান্না আটকাতে পারবে না, ভালোও লাগবে না, তাই ভাবে কলেজ যাবে। কপালের রক্ত মুছে মুখে একটু পাউডার লাগিয়ে কালো রঙের উন্নাটা মাথায় চাপিয়ে কাঁধে ব্যাগ নিয়ে তন্নি বের হয় কলেজের উদ্দেশ্যে। বলে যায় না ইতিকে, তামিমকে সামনে পায়নি, খোঁজার মতো মনেও ছিল না। কড়া রোদে তন্নির রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখগুলো লাল হয়ে গেছে। অথই বাসার সামনে আসতেই দেখতে পায় অথই গাড়িতে বসে আছে, পাশে অর্ণব। নিশ্চয়ই তন্নির জন্য অপেক্ষা করছিল। তন্নি চুপচাপ গিয়ে অথয়ের পাশে বসে পড়ে। অথই তন্নির মুখ দেখেই বুঝতে পারে তন্নির মন খারাপ। এক হাত জোর করে ধরে তন্নিকে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। অর্ণব অথয়ের পাশে, সেও তন্নিকে দেখছে। কি হয়েছে জান তোর, আমায় বল। তন্নির গালে হাত দিয়ে বলে অথই। আমি ঠিক আছে, একটু হাসার চেষ্টা করে বলে তন্নি। অথই বুঝতে পারে তন্নি বলতে চাইছে না, কিন্তু অথই শুনতেই হবে। তন্নির কষ্ট দেখলে তারও কষ্ট লাগে। আমার দিকে তাকা তন্নি। তন্নি ঠোঁট কামড়ে কান্না আটকাতে চায়, কিন্তু পারে না। অথই এবার তন্নির কপালে নজর দেয়। আল্লাহ, কতটা কেটে গেছে। তন্নি, তোর গালে থাপ্পড়ের দাগ, তোকে ওই মহিলা মেরেছে। কতবার বলবো তুই আমার কাছে থাকবি, শুনিস না আমার কথা? কতটা কেটে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। কাকা, গাড়ি হাসপাতালের দিকে নিয়ে যাও। অথই নিজের ব্যাগ থেকে রুমাল বের করতে করতে বলে। অর্ণব হাতের মুষ্টি বদ্ধ করে ফেলে, দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে তন্নির দিকে। অথয়ের এমন অস্থিরতা দেখে তন্নির কলিজা ঠান্ডা হয়ে যায়। যাক, বাবার পরে কেউ তো একজন আছে যে তন্নিকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। বোতলের পানি দিয়ে রুমালটা ভিজিয়ে তন্নির গালে ধরে অথই। চোখ দুটো তার চিকচিক করছে। আমি ঠিক আছে অথই, শুধু শুধু টেনশন করছিস। অথয়ের গালে হাত দিয়ে বলে তন্নি। ওই মহিলা কি মানুষ? ওনার কি একটুও দয়া মায়া নাই? বলতে বলতে কেঁদে ফেলে অথই। তন্নি অথইকে জড়িয়ে ধরে। নিজের কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু অর্ণবের দিকে চোখ পড়তে কান্না আটকে যায়। এখন অর্ণব ভালো মতো তন্নির গাল দুটো আর কপাল দেখতে পেল। মুহূর্তেই রাগ তরতর করে বেড়ে গেল। হাউ ডিয়ার শি, হাত কত লম্বা হয়েছে তার। সিটে ঘুষি মেরে চিৎকার করে বলে ওঠে অর্ণব। কেঁপে উঠে অথই আর তন্নি। তন্নি অথইকে ছেড়ে দেয়। এই মেয়ে, তোমার কি প্রবলেম? কেন কল করলে না আমায়? কেন ডাকলে না আমায়? তোমার হাত নেই? নিজেকে সেভ করতে জানো না তুমি? এত বোকা কেন তুমি? তন্নির দিকে তাকিয়ে রাগে ফুসফুস করে বলে অর্ণব। তন্নি মাথা নিচু করে ফেলে। তোকে বলেছিলাম না চল এগিয়ে যায় ওদের বাড়ির দিকে, বলেছিলাম কিনা?
এগিয়ে গেলে এসব কিছুই হতো না, আমি সেভ করতে পারতাম ওকে। অথই শুকনো ডোক গিলে, ভাইয়া রিল্যাক্স, এত হাইপার কেন হচ্ছিস? অথই অর্ণবের পিঠে হাত বুলিয়ে বলে, ওর গাল দেখছিস তুই? হাইপার হব না? আমি 3 বছর অপেক্ষা করতে একদম পারবো না। ও বাড়িতে ওই 3 বছর থাকবে? ফাইজলামে পেয়েছিস? আজকেই বিয়ে করব। তন্নি বড় বড় চোখ করে তাকায়, অথই কপালে হাত দেয়। অর্ণব রাগ কমাতেই পারছে না, ড্রাইভার বয়ে ড্রাইভ করছে যেন পেছনে টর্নেডো বইছে। ডাক্তার চেম্বারে বসে আছে তন্নি আর অথই। ডাক্তার নেই চেম্বারে, তাকে খুঁজতে গেছে অর্ণব। অথই এখনো তন্নিকে ঝাপটে ধরে আছে। তন্নি হাজারবার বলেছে সে ঠিক আছে, তবুও অথই শুনছে না। অথই শরীর কাঁপছে এখনো, মনে হচ্ছে ব্যথা তন্নি নয় অথই পেয়েছে। ডাক্তার কেন আসে না তন্নি? আর খানিকটা এগুলি হাসপাতাল পাওয়া যেত, শুধু শুধু জোর করলি তুই। অথই কপাট রাগ দেখিয়ে বলে, এইটুকু ব্যথা নিয়ে কেউ হাসপাতালে যায়? এই ডাক্তারের কলার ধরে টেনে নিয়ে আসে অর্ণব। তার পেছনে কাচুমাচু হয়ে আছে ড্রাইভার চাচা। ডাক্তারের হাতে আত খাওয়া একটা রুটি, সে খেতেই গেছিল। তন্নি আর অথই দাঁড়িয়ে যায়। ডাক্তারের কলার ছাড়তেই উনি খেকে উঠে, আমাকে এভাবে টেনে আনলেন কেন? এটা কি ধরনের অসভ্যতামি? পাবলিক প্লেসে আমাকে রীতিমতো ইনসাল্ট করেছেন। অর্ণব হাতা গুটাতে থাকে। ডাক্তার ভয় পেয়ে যায়। অথই শুকনো ডোক গিলে, মারা শুরু করবে নাকি এখন? 10 মিনিট হলো আমি এখানে বসে আছি, চেম্বার খালি রেখে দাঁত কেলিয়ে হাসছেন আর আড্ডা দিচ্ছেন। আপনার দাঁত ভেঙে পেটে দিতে পারলে আমি শান্তি হব। দাঁতে দাঁত চেপে বলে অর্ণব। ডাক্তার শুকনো ডোক গিলে, ভয় পাচ্ছে তবুও এক বুক সাহস নিয়ে বলতে যায়, আপনি আমার চেম্বারে এসে আমাকে বাকিটা বলতে পারে না। অর্ণব আবার 2 হাতে কলার টেনে ধরে, ডাক্তারকে খানিকটা শূন্যে তুলে ফেলে। বাইরে পেশেন্টের লাইন পড়ে গেছে আর আপনি আড্ডা দিচ্ছেন। ডাক্তারকে বানিয়েছে আপনাকে, ডাক্তার হওয়ার যোগ্যতা আছে আপনার? একজন ডাক্তার রেসপন্সিবিলিটি কি হয় বিন্দু মাত্র আইডিয়া আছে? ইচ্ছে করছে আপনার মাথা ফাটিয়ে দিয়ে এখানে বসিয়ে রাখি। তিনি শুকনো ডোক গিলে এগিয়ে আসে, অর্ণবের মুখের দিকে তাকায়, প্লিজ। ব্যাস হয়ে গেছে। অর্ণব শান্ত, কলার ছেড়ে দেয় ডাক্তারের। ডাক্তার হাফ ছেড়ে বাঁচে, বেচারা ঘেমে গেছে একদম। শুকনো ডোক গিলে গণগণ। অথই তন্নির ভালো করে ট্রিটমেন্ট করেন, একটু যেন ব্যথা না পায়। আমার মায়াবতী যদি ব্যথা পায় না, তাহলে আপনাকে একদম উপরে পাঠিয়ে দিব আমি। তাতে দাঁত চেপে বলে অর্ণব। ডাক্তার কিছু বলার জন্য হা করে, তন্নি ইশারায় থামতে বলে, ব্যথা পাবো না, আপনি বসুন। অর্ণব চুপচাপ বসে পড়ে চেয়ারে। তন্নিকে ডাক্তারের বেডে বসতে বলে। অথই তন্নিকে ধরে রাখে, কপালের রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এভাবে থাপ্পড় কে মেরেছে? নিশ্চয়ই তোমার বর। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে পাগলা ঘোড়া। তন্নির কানে কানে ফিসফিস করে বলে ডাক্তার। পাগলা ঘোড়া শব্দ শুনে তন্নি ফিক করে হেসে ফেলে। অর্ণব অথই ব্রু কুচকে তাকায় তন্নির দিকে। ওদের তাকানো দেখে ডাক্তার আবারও শুকনো ডোক গিলে। বিশ্বাস করো, উনি ব্যথা পেয়ে হাসছে না, খুশিতে হাসছে। মামনি কিছু বলো, দেখো কিভাবে তাকাচ্ছে। ডাক্তার অসহায় চোখে অর্ণবের দিকে তাকিয়ে বলে। তন্নি এবার খিলখিল করে হেসে ওঠে। পাগলা গোড়া যে এভাবেই তো তাকাবে। তন্নি হাসতে হাসতে বলে। অথই ঠোঁট টিপে হাসে। অর্ণব রাগী দৃষ্টিতে তাকায় তন্নির দিকে। কোন দিক থেকে তাকে পাগলা গোড়া মনে হয়? এত দাঁত কেলানোর কিছু হয়নি। অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে। তন্নি চুপ হয়ে যায়। ডাক্তার শুকনো ডোক গিলে তার জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে ফিস হয়েছে রিনরিনিয়া বলে, আপনার ফিস দিব এটা আপনার মনে হয়? নাকটা আস্ত রেখেছি, এতেই শুকরিয়া আদায় করুন। অর্ণব ধ্রুব আড়াআড়ি বাজ করে বলে, তন্নি যান চল। অথই তন্নির হাত ধরে বলে। তন্নিও উঠে দাঁড়ায়। তারপর আচমকায় অর্ণব কোলে তুলে নেয়। তন্নির চোখ বড় বড় করে ফেলে। অথই 2 হাতে চোখ চেপে ধরে। ডাক্তার বেবরি খেয়ে যায়। তন্নি শুকনো ডোক গিলে অর্ণবের গলা জড়িয়ে ধরে পড়ে যাওয়ার ভয়ে, আরে আরে কি করছে? আমার মাথায় লেগেছে, পায়ে নয়, হাঁটতে পারবো আমি। তন্নি বলে উঠে, বেশি কথা বললে একদম ছাদে নিয়ে ছুঁড়ে ফেলবো, ইডিয়েট। বলেই হাঁটতে থাকে। ডাক্তার অসহায় চোখে তাকিয়ে থাকে। অথই নিজের ব্যাগ থেকে টাকা বের করে ডাক্তারকে দেয়। সরি আঙ্কেল, আমার ভাই একটু বেপরোয়া। বলেই অথই চলে আসে। ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু বেপরোয়া? পুরো পাগলা ঘোড়া। এর সাথে যেন আর কখনো আমার দেখা না হয়। ডাক্তার বিড়বিড় করে বলে। ড্রাইভার গাড়িতে অপেক্ষা করছিল। অর্ণবের কোলে তন্নিকে দেখে দরজা খুলে দেয়। অর্ণব তন্নিকে বসিয়ে পাশে বসে পড়ে। অথই এসে তন্নির আরেক পাশে বসে পড়ে। চাচা, কাজী অফিস নিয়ে যাও। অর্ণব সিটের মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বলে। তন্নি চমকে ওঠে। অথই চোখ বড় বড় করে ফেলে। কারো কোনো কথা শুনবো না আমি। ও রাজি না থাকলে জোর করে বিয়ে করব, তবুও আমিই বিয়ে করব, এট এনি কস্ট। তন্নি অথয়ের দিকে তাকায়। ভাইয়া, বাবা মাকে বলবি না বল। তাছাড়া তন্নি ভীষণ সিক, ওর রেস্ট দরকার। দেখ মুখটা কেমন শুকিয়ে গেছে, আগে ওকে বাড়ি নিয়ে যাওয়ার উচিত। অথই আমতা আমতা করে বলে। অর্ণব একটুখানি ভেবে দেখে। ঠিক আছে, তাই করেন। অথই খুশি হয়। তন্নি হাঁপ ছেড়ে বাঁচে। গাড়ি চলতে শুরু। অর্ণব এখনো চোখ বন্ধ করে আছে। তন্নি একটু পরপর অর্ণবের দিকে তাকাচ্ছে। আপনাকে আমার পছন্দ না, ফট করে বলে তন্নি। আই নো দ্যাট। বিয়ে হয়ে গেলে একসাথে থাকতে থাকতে পছন্দ হয়ে যাবে। অর্ণব সোজাসাপটা জবাব। তন্নি গাল ফুলিয়ে অথয়ের দিকে তাকায়। শাট আপ অথই, তুই আর তোর তন্নি ঘাড়ে চাপিয়েছিস আমার। আর তুই যে প্রেম করেছিস, জাস্ট গার্লফ্রেন্ড ছিল। প্রেমের মানে বুঝিস? খালি পক পক। চুপ থাক তুই। দমক খেয়ে অথই বেঞ্চি কাটে। আমার সাগর ভাইয়াকে ভালো লাগে, তন্নি বলে ওঠে। অর্ণব তন্নির দিকে তাকায়, বাঁকা হাসে। এতক্ষণ ভেবেছিলাম বিয়েটা 2-4 দিন পরে করব, কিন্তু এখন আমাকে কেউ থামাতে পারবে না। চাচা, গাড়ি ঘুরান। তন্নি শুকনো ডোব গিলে। অথই কপাল কুঁচকে তন্নির দিকে তাকায়। এটা বলার কি খুব দরকার ছিল? অর্ণব পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে 10 মিনিটের মধ্যে গাড়ি, মালা, গহনা, বিয়ে করতে যা যা প্রয়োজন সব নিয়ে চলে আস কাজী অফিসের সামনে। তন্নি অর্ণবের দিকে তাকায়। গাড়িতে পিক পিক নীরবতা, কারো মুখে কোনো কথাই নেই। অর্ণব সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। কপাল এখনো তার বিন্দু বিন্দু গাম, চাকরা চুলগুলো কপালে পড়ে আছে। খোঁজা
যে দাড়িগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে। প্রতিদিনই লোকটাকে দেখছে তন্নি, তবে আজকে বিষয়টা নজরে পড়লো। এই মানুষটাকে তন্নি সম্মান করে কারণ সে অথয়ের ভাই, তবে আজকে দরজার বাঁধ ভেঙে গেছে। এই লোকটা তন্নির জীবনে প্রথম পুরুষ যে হুটহাট করে তন্নিকে কোলে তুলে নিয়েছে, হাত ধরেছে। এই ছোট ছোট বিষয়গুলো তন্নির মনে বিশাল বড় দাগ কেটে। বলা বাহুল্য, তন্নি একটু হলেও এই লোকটার প্রতি দুর্বল। সেই দুর্বলতা থেকে কখনো মুখের উপর কথা বলে না বা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় না, তবে আজকে কিছু বলতে ইচ্ছে করছে। মনের ইচ্ছেকে সাজা নিয়ে তন্নি বলে ফেলে, কি মনে করেন আপনি নিজেকে বড় কিছু একটা? আপনার মনে হয় আমি আপনার মতো লোকের একটা ছেলেকে বিয়ে করব? আপনার তো একটা দেখে আরেকটা ধরার স্বভাব। এই যে আমাকে দেখে নিধি আপুকে ভুলে গেছেন, ইন ফিউচার যে অন্যকে দেখে আমাকে ভুলে যাবেন না তার কি গ্যারান্টি আছে? তন্নির গম্ভীর মুখে কাট কাট কথা শুনে অর্ণব চোখ খুলে তাকায় তন্নির দিকে। অথয় চমকে উঠে, ভাইকে সে চিনে আর চিনে তন্নিকে। তন্নি সহজে কথা বলে না, কিন্তু যখন বলে তখন একদম ছাড় দেয় না। কয়েক বছর ফ্রেন্ডশিপ, এই নিয়ে দুবার গম্ভীর মুখে কথা বলতে শুনেছে অথয়। গ্যারান্টি নেই তোমাকে বিয়ে করব তারপর আবার কাউকে ভালো লাগলে তার পিছনে পড়বো? জানালা দিয়ে বাইরে তাকিয়ে সোজাসাপটা বলে দেয় অর্ণব। তন্নি হতাশ হয়। ইউ নো অথয়ের তন্নি, তোমাকে আমি বিয়ে করবই, আমি আপনাকে বিয়ে করব না। আপনার তো চরিত্রের ঠিক ঠিকানা নেই। আমি অন্তত একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে সারা জীবন থাকতে পারবো না। থামে তন্নি, জোরে জোরে দুটো শ্বাস টানে। আমি খুব সাধারণ একটা মেয়ে যে কখনো একসাথে দুটো দিন ভালোভাবে থাকতে পারেনি। বাবা দেশ ছাড়ার পর ভালো মন্দ শেষবার কবে খেয়েছে মনে নেই। ভালো একটা ড্রেস পর্যন্ত নেই আমার। মনে আছে আমাকে ভিখারি মনে করেছিলেন আপনি? তারপর কি হলো? কেন সেই ভিখারিকে বিয়ে করতে চান? কি ভাবলেন গরিব মানুষ, অসহায় মেয়ে, কেউ নেই, আমি হাত বাড়িয়ে দিলে আমার হাতটা ধরবেন, তারপর ইচ্ছে মতো নাচাবো, দেন ছেড়ে ফেলে দিব? তাই তো। শেষের কথা হলো খানিকটা চিৎকার করে বলে তন্নি। অর্ণব ভ্রুকুচকে তাকায় তন্নির দিকে। রাগে শরীর কাঁপছে মেয়েটার। প্রিয় বন্ধুর মুখে ভাইয়ের নামে এসব কথা শুনতে তার ভালো লাগছে না, কিন্তু কি করবে, ভাইকে যে কতটা ভালোবাসে তন্নিকেও ঠিক ততটাই ভালোবাসে। রাগিও না আমায়, চোয়াল শক্ত করে বলে অর্ণব। আপনিও আমায় রাগাবেন না, আমাকে বাড়ি দিয়ে আসুন, আমি আর কখনো আপনার সামনে আসতে চাই না, আসবোও না। অর্ণব এবার তন্নির হাত চেপে ধরে, তোমাকে টাচ করতে চাই না, কিন্তু তুমি বারবার বাধ্য করো। আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলছো? ডু ইউ নো মি? কোনো আইডিয়া আছে আমার সম্পর্কে? নিধিকে তুমি আর অতই টেনে আনুনি। তোমাদের কখন বলেছিলাম আমি নিধিকে বিয়ে করব? কখনো জিজ্ঞেস করেছিলে আমি নিধিকে ভালোবাসি কিনা? নিধির সাথে আমার সম্পর্ক ঠিক কি রকম জিজ্ঞেস করেছিলে? অথই তুই জিজ্ঞেস করেছিলি? অর্ণব প্রচন্ড রেগে বলে। তার চোখ দুটো লাল হয়ে গেছে, জোর জোরে শ্বাস টানছে। অথই আর তন্নির শুকনো ডোক গিলে। তোমার সাগরকে একটু হলেও ভালো লাগে, এটা জানি আমি, বুঝতে পারি সাগরের সঙ্গে তোমার ভালো লাগে। এখন এটার ভিডিও যদি আমি তোমার মাকে গিয়ে বলি সাগরকে তুমি বিয়ে করবে, তার বাইকে তুমি লিফট নাও, তখন কেমন লাগে? রিঅ্যাকশন কেমন হবে? তন্নি জবাব দেয় না, চুপ করে মাথা নিচু করে ফেলে। অথই তন্নির হাত ধরে বেশ কিছুক্ষণ নীরবতা চলে। তার অথই বলে উঠে, ভাইয়া তুই তন্নিকে বিয়ে করতে চাস? তো তোকে এক সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুই নিধিকে বিদায় করবি। নিধি হাসি মুখে এসে বলবে, অর্ণবের সাথে আমার তেমন গভীর কোনো সম্পর্ক নেই, তবেই তন্নি বিয়েতে রাজি হবে, আর রাজি না হলে আমি জোর করে রাজি করাবো। অথয়ের কথায় অর্ণব ভ্রু কুঁচকে তাকায়। তন্নিও তাকায় অথয়ের দিকে। অর্ণব মনে মনে বলে, বিয়ে তো আমি আজকেই করব, হয় তোমার মতে না হয় অমতে। চাচা গাড়ি থামান, ধমক দিয়ে বলে অর্ণব। কেঁপে উঠে অথয় আর তন্নি। ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে, সাথে সাথে অর্ণব নেমে যায়। ভাইয়া কোথায় যাচ্ছিস? অথয় চিন্তিত গলায় বলে, চাচা ওদের বাড়ি নিয়ে যান। বলেই অর্ণব উল্টোর দিকে হাঁটতে থাকে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অথয় কেঁদে ফেলে। তন্নি অথয়কে জড়িয়ে ধরে, কাঁদিস না অথয়, তোর ভাই বাচ্চা না। তন্নিকে নিয়ে বাসায় যাওয়ার পরে পুরো বাসা ফাঁকা পায় অথয়। আরতি শ্বশুর বাড়িতে গেছে, আশা বেগম কিছু কেনাকাটা করতে গেছে, আনোয়ার অফিসে। তন্নি সোজা অথয়ের রুমে গিয়ে শুয়ে পড়ে। অথয় টেনশনে পায়চারি করছে, বেশ ক্লান্ত থাকায় একটুখানি ঘুমিয়ে পড়ে তন্নি। তন্নি ঘুমিয়ে গেছে দেখে অথয় ফ্যান চালিয়ে দেয়, আলো নিভিয়ে জানালার পর্দা টেনে দেয়। মেয়েটা সত্যি একটু রেস্ট দরকার। কতক্ষণ ঘুমিয়েছে জানা নেই তন্নির, কিন্তু চোখ খুলতেই রুমটা অন্ধকার দেখে। বাইরে থেকে চেঁচামেচির শব্দ আসছে, মায়ের গলার স্বর। তন্নি দরফরিয়ে উঠে বসে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দরজা খুলতে যায়, কিন্তু দরজার বাইরে থেকে বন্ধ। ওদিকে মায়ের চেঁচামেচি বেড়েই চলেছে। তন্নি দরজা ধাক্কাতে থাকে আর অথয়কে ডাকতে থাকে, অথয় দরজা খুল, তুই কই? আমাকে কেন আটকে রেখেছিস? আমাকে আমি আটকে রেখেছি, পেছন থেকে অর্ণব বলে। তন্নি চমকে পেছনে তাকায়। অর্ণব চেয়ার টেনে তাতে পায়ের উপর পা তুলে বসে আছে। আপনি কেন আটকে রেখেছেন? যেতে দিন আমায়, আমার মা ডাকছে। তন্নি কপাল বাজ করে বলে, অনেকক্ষণ হলো তোমার মা ডাকছে তোমায়, এবার সত্যি তোমার যাওয়া উচিত। তারপরে তোমার বাবার সামনে কল করে যাচ্ছে, তোমার কণ্ঠ না শুনতে পেয়ে তার বেহাল দশা। পকেট থেকে একটা কাগজ বের করতে করতে বলে অর্ণব। তন্নি উত্তেজিত হয়ে ওঠে, বাবা কল করেছে। তন্নির গলা না শোনা অব্দি উনি টেনশন করবে, আর ইতি বেগম খুব বকা খেয়ে কি ইতি বেগম আবার মারবে তন্নিকে? ভয়ে শিউরে ওঠে তন্নি। তাড়াতাড়ি দরজা খুলে দেন প্লিজ, কাঁদো কাঁদো গলায় বলে তন্নি। দিব, জাস্ট এখানে একটা সাইন করে দাও। কাগজটা তন্নির দিকে এগিয়ে দিয়ে বলে অর্ণব, এটা কিসের কাগজ? অথয় তখন যে কথাগুলো বললো সেই কথাগুলো এখানে লেখা আছে। এই যে অথয় সাইন করে দিয়েছে, এবার তুমি করে দিলেই হবে। তন্নি ভাবে নিধিকে ওনার লাইফ থেকে সরানো এত ইজি হবে না। এক সপ্তাহের মধ্যে অর্ণব নিধিকে দিয়ে ওই কথাগুলো বলাতে পারবে না, এটা শিওর তন্নি। তাই আর দেরি না করে চট করে সাইন করে দেয়। অর্ণব বাঁকা হেসে তন্নি থেকে কাগজটা নিয়ে নেয়। অর্ণব চৌধুরী যা বলে সেটা করেই ছাড়ে, বলেই বাঁকা হাসি দেয় অর্ণব, আর সাথে সাথে দরজা খুলে দেয়। অথয় খুলেছে। তুই একদম তোর মায়ের সাথে যাবি না তন্নি, ওই মহিলা একদম নাছা
নাছোড়বান্দা, এতক্ষণ ঝগড়া করলাম তবুও হাল ছাড়লো না, তোকে না নিয়ে তিনি যাবে না। অথই কোমরে হাত দিয়ে বলে, যেতেই হবে আমায়, মা হয়ে ভালোবাসলেও উনি আমার মা, বকলেও উনি আমার মা, আমি যাবোই রে। অথই দরজার কাছ থেকে শুনে সেটা ইতি বেগম দীর্ঘ শ্বাস ফেলে ভেতরে ঢুকে। তন্নি তার কাছে এগিয়ে যায়, মা চলো। অথই আসছি বলেই মায়ের হাত ধরে হাঁটতে থাকে। অথই দৌড়ে এসে ওদের সামনে দাঁড়ায়, তার চোখে পানি টলটল করছে। একদম আমার তন্নির গায়ে হাত তুলবেন না, নেক্সট টাইম এমনটা দেখলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলতে বলতে কেঁদে ফেলে। ইতি বেগম অবাক হয়, একজন বন্ধু আরেকজন বন্ধুকে এতটা ভালোবাসতে পারে। তন্নি অথয়ের চোখে পানি মুছে দেয়, কপালে চুমু খায়। কালকেই তো দেখা হবে, ড্রামা শেষ কর অথই, যেতে দে, ভাল লাগছে না আর। অর্ণব গম্ভীর গলায় বলে। তন্নি অর্ণবের দিকে তাকিয়ে বেঞ্চি কাটে, তারপর মায়ের সাথে চলে যায়। অর্ণব হাসে। তন্নি তারেকের সাথে কথা বলতে বলতে বাসায় পৌঁছায়। তামিম দরজার কাছে অপেক্ষা করছিল ওদের জন্য। তন্নিকে থেকে দৌড়ে যায় তন্নির কাছে। তন্নি ভাইকে কোলে নিতে যায়, ইতি বেগম দেয় না, তন্নির থেকে টেনে সরিয়ে নেয় তামিমকে। তন্নি হাসি মুখটা চুপসে যায়। তুমি আপের থেকে সরালে কেন? তামিম রেগে বলে, তোর আপু অসুস্থ, সুস্থ হোক তারপর কোলে নিবে তোকে, বলে ছেলেকে নিয়ে ভেতরে ঢুকে যায়। তন্নি দীর্ঘ শ্বাস ফেলে পেছন পেছন যায়। তন্নি ঘুমাচ্ছে। গভীর রাতে মনে হয় কেউ তন্নির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তন্নির এই ছোঁয়া চিনে না। পিটপিট করে একটুখানি চোখ খুলে ইতি বেগমকে দেখে আবার চোখ বন্ধ করে ফেলে। মায়ের আদর পেতে চায় তন্নি, খুব ইচ্ছে করে মায়ের কোলে মুখ লুকিয়ে খানিকটা জাপটে ধরে রাখতে, খুব করে ফিল করতে চায় মায়ের শরীর থেকে আসা মামা গন্ধটা, কিন্তু আজ অব্দি কখনো মায়ের কাছে টেনে নেয়নি, মাথায় হাত বুলিয়ে দেয়নি, ভালোবেসে তন্নি বলে ডাকেনি, অসুস্থ হয়ে পড়ে থাকলেও কখনো এক লুকমা ভাত খাইয়ে দেয়নি, কখনো টিফিন বানিয়ে দেয়নি। এতে তন্নির আফসোস নেই, আছে এক বুক হতাশা। মা যে তোকে মা বলে ডাকতে ইচ্ছে, এটাই তো অনেক, এতেই সন্তুষ্ট। তবে তন্নি কখনো বাবাকে নিয়ে একা স্বপ্ন দেখেনি। সে শুধু বাবার স্বপ্নগুলো পূরণ করতে চায় না, সে মায়ের ইচ্ছেগুলোও পূরণ করতে চায়। মা কখনো মুখ ফুটে কিছু বললে তন্নি জীবন দিয়ে হলেও রাখবে, কিন্তু ইতি কখনো তন্নিকে কিছু বলে না, স্বপ্ন দেখায় না, বারবার শুধু স্বপ্নগুলো ভেঙে দিতে চায়, মনোবল নষ্ট করে দেয়। ইতি বেগম তন্নির কপালে চুমু দেয়। তন্নি কপালে কপাল ঠেকিয়ে ঢুকরে কান্না করে। তন্নি খুব কষ্ট হয়ে নিজেকে আটকে রাখে, তারা যে খুব কান্না পাচ্ছে, মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু তন্নি জানে এখন যদি তন্নি চোখ খুলে মা চলে যাবে, আদর করবে না তন্নিকে। তাই মায়ের আদরটুকু উপভোগ করতে যায় চোখ বন্ধ করে। ফজরের আজানের সময় প্রতিদিনের মতো ঘুম ভেঙে যায় তন্নি। পাশে তাকায়, মাকে পায় না, তবুও মুখে হাসি ফুটে ওঠে তন্নি। চারদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। তন্নি আড়মোড় ভেঙে উঠে বসে, চটজলদি অজু করে নামাজটা আদায় করে নেয়। অর্ণব সারা রাত ঘুমাতে পারেনি। নিধি অনেকবার কল করেছে, অর্ণব রিসিভ করেনি। এত বছরের সম্পর্ক, অর্ণব কখনো আগে নিধিকে কল করেছে কিনা মনেই নেই, কখনো নিধির হাত ধরেনি, এসবে একদম ইন্টারেস্ট নেই। নিধি মাঝে মধ্যে অর্ণবের হাত ধরেছে, অর্ণব কৌশলে ছাড়িয়ে নিয়েছে। সকাল সকাল অর্ণব রেডি হয়ে গেছে, অথই এখনো ঘুমাচ্ছে। 9টার আগে তার ঘুম ছোটেই না। অর্ণব রেডি হয়ে অথই রুমে চলে যায়। প্রথমে জানালা খুলে, এক ফালি রোদ এসে পড়ে অথইর মুখে। অথই চোখ মুখ কুঁচকে ফেলে, মুখের উপর হাত দিয়ে রোদটা আড়াল করার চেষ্টা করে। অর্ণব মজা পায়, সে এবার রুমের লাইট জ্বালিয়ে দেয়, ফ্যান বন্ধ করে দেয়, তারপর বুকে হাত গুজে দাঁড়িয়ে পড়ে অথয়ের চিৎকার শোনার জন্য। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, মিনিটদের পেরোতে অথয় মা বলে এক চিৎকার দিয়ে বসে পড়ে। ঘুম তার ছুটে গেছে। 10টায় ক্লাস আছে না তোর, জলদি ফ্রেশ হয়ে নি, বলে অর্ণব শীষ বাজাতে বাজাতে চলে যায়। অথয় দাঁত কটকটিয়ে তাকায় অর্ণবের দিকে। এই শয়তানের নানার সাথে আমার তন্নি সারা জীবন থাকবে কি করে? আমার তন্নিকে তো। অথয়ের কথা শেষ হওয়ার আগে অর্ণব দরজায় উকি দিয়ে বলে ওঠে, কোলে করে রাখবো, কোল থেকে নামাবোই না, আর তোকে কাজের মেয়ে হিসেবে রাখবো, তুই আমাদেরকে রেঁধে খাওয়াবি। অথয় বালিশ ফিককে মারে অর্ণবের দিকে। অর্ণব চলে যায়। তন্নি আজকে রিক্সা করে এসেছে, বাবার টাকা পাঠিয়েছে অনেকগুলো। মা আজকে তন্নিকে 3000 টাকা দিয়েছে, আর 50 টাকা দিয়েছে খাওয়ার জন্য। টেইলার্স এর কাছে বানাতে দেওয়া 3 পিস দুধ মজুরি দিয়ে আনবে আজ, আর 2 জোড়া জুতা কিনবে, 1 জোড়া নিজের জন্য আর 1 জোড়া মায়ের জন্য। ইতি বেগমের ভালো জুতা নেই, বাড়িতে পরে থাকা স্যান্ডেল পরে বেরিয়ে যায় তিনি। তন্নিরও ভালো জুতো নেই, বাবা থাকতে 500 টাকা দিয়ে 1 জোড়া বাটা স্যান্ডেল কিনে দিয়েছিল, সেই 1 জোড়া জুতাই সে পরে। অথয়ের বাড়ির সামনে রিক্সা মামাকে দাঁড়াতে বলে। অথয় আর অর্ণব গাড়িতে বসেছিল তন্নির জন্য। তন্নিকে রিক্সায় দেখে ভীষণ ভালো লাগে। অথয় রিক্সায় উঠতে ভীষণ ভালোবাসে। অর্ণব মুখটা কালো করে ফেলে, বোঝা যায় অর্ণবের সাথে যেতে চায় না বলে রিক্সায় করে এসেছে, কিন্তু অর্ণব সাথেই যেতে চায়, কিছু করার নেই। অর্ণব গাড়ি থেকে নেমে যায়, অথয় নামতে গিয়েও পারে না অর্ণবের জন্য। অর্ণব বড় বড় পা ফেলে ঠাস করে রিক্সায় তন্নির পাশে বসে পড়ে। এটার জন্য তন্নি প্রস্তুত ছিল না, সে তাকিয়েছিল অথয়দের গেটের দিকে। তার জানা ছিল না অথয় আর অর্ণব গাড়িতে অপেক্ষা করছে। মামা চলেন। অর্ণব অথয়ের পেছন দিয়ে হাত দিয়ে হুড় টেনে দিয়ে বলে। অথয় হা হয়ে তাকিয়ে আছে। অথয় গাড়ি থেকে চেঁচাচ্ছে, নামতে ভুলে গেছে সে। মামা অর্ণবের কথা মতো চলতে শুরু করে। তন্নিকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে অর্ণব তন্নির অষ্টদয়ের মধ্যে ফু দেয়। তন্নি কেঁপে উঠে, মুখটা বন্ধ করে একটু নড়ে চড়ে বসতে যেতেই পিঠ থেকে অর্ণবের হাতে আবারও শিউরে উঠে। শুকনো ডোক গিলে চোখ বন্ধ করে ফেলে। মামা যাচ্ছেন কেন? রিমরি নিয়ে বলতে যায়, কিন্তু এত আস্তে কথা বের হয়ে আসে যে মামা কান অব্দি পৌঁছাই না। ওয়েদারটা দারুণ না? হুড় থেকে হাত সরিয়ে তন্নির হাতের উপর রেখে হালকা করে জড়িয়ে ধরে বলে অর্ণব। তন্নি অর্ণবের হাত ছড়িয়ে দেয়। আপনি এখানে কেন? তোমার জন্য। আই নো দ্যাট তুমি আমার সাথে পার্সোনাল কিছু সময় কাটানোর জন্য রিক্সায় করে এসেছো। তোমার মনের কথা আমি বুঝতে পারি মায়াবতী। কলার টেনে বলে অর্ণব। দেখুন, তবে সাইন হলো, আগে কবুল বলো, তারপর না হয় দেখাদেখি হবে। জাকরা চুলগুলো বা হাতে পেছনে ঠেলে বলে অর্ণব। আপনি একটা গাদার জামাই।
তো গাইস, গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং নেক্সট পার্টের জন্য বেশি বেশি কমেন্ট করুন।